সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন খোলা আকাশ। আপনাদের সাথে আছি আমি সুবর্ণা নওয়াদির। আর আজ খোলা আকাশের এই আয়োজনে আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান ডিজিটাল অর্থনীতির। আর এ বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে, যিনি কিনা বাংলাদেশের আইটি সেক্টরে সুদীর্ঘ সময় ধরে তার মেধা, তার পরিশ্রম দিয়ে এই ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় কন্ট্রিবিউশন করছেন। হ্যাঁ, আমাদের সাথে আছেন সৈয়দ আলমাস কবির, প্রেসিডেন্ট বেসিস। আমি শুরু করতে চাই, আমরা জানি যে বাংলাদেশের এখনকার যে বর্তমান অর্থনৈতিক কর্মকাণ্ড এবং অর্থনীতির যে ভলিউম, সেটাতে আসলে আইটি বা আইসিটি রিলেটেড বিজনেসের একটা বড় ভূমিকা আছে। আপনি কিভাবে আসলে বিশ্লেষণ করেন আমাদের বর্তমান যে অর্থনীতি এবং সেটার সাথে যে ডিজিটাল অর্থনীতির যে একটা যোগসূত্র? এখন যে আমাদের অর্থনীতি, সেই অর্থনীতি কিন্তু অনেকটাই আস্তে আস্তে এই আইসিটি নির্ভর বা তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে, এবং অচিরেই আমরা হয়তো দেখব যে আমাদের অর্থনীতির একটা বড় অংশ এই ডিজিটাল অর্থনীতিতে পরিণত হবে। আমরা দেখেছি যে গত এই প্রায় 17 মাস 18 মাসে যখন এই প্যান্ডেমিক চলেছে, তখন কিন্তু আমাদের সবকিছুই অনলাইনে আমরা কাজ করেছি। এই যে আজকে আপনার সাথে যুক্ত হয়েছি, সেটাও কিন্তু আমরা এই অনলাইনেই যুক্ত হয়েছি। আমাদের ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং সবকিছুই কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করেছি। আমরা আমাদের যে মিটিং, আমাদের পরবর্তীতে আমরা দেখেছি যে ছেলেমেয়েরা যে ক্লাস করেছে স্কুল কলেজে, এছাড়া আমরা যখন হচ্ছে সেটা, এবং সবগুলোই সফলভাবে হচ্ছে। কিন্তু আমাদের একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে এই কর্মকাণ্ডগুলো অনলাইনে চলছে, সেগুলো কিন্তু সার্বজনীন হতে হবে। অর্থাৎ শুধুমাত্র যে আমরা শহরের কথা চিন্তা করব সেটা কিন্তু না। তো সেই জন্য আমাদের যেটা করা দরকার, যে আমাদের এই অবকাঠামোটা, এই ইন্টারনেটের অবকাঠামো যাতে সারা বাংলাদেশ একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে যেতে পারে, সেদিকে কিন্তু সরকারের নজর দিতে হবে। সো সরকার করছেন, আমি সেটা স্বীকার করব অবশ্যই, এবং সরকারকে ধন্যবাদ জানাবো যে একেবারে প্রায় 3,500 ইউনিয়ন লেভেল পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সরকার পৌঁছে দিয়েছেন। কিন্তু সেগুলোকে আরো ছড়িয়ে দিতে হবে একেবারে আপনার গ্রাম পর্যায়ে, এবং তাহলেই কিন্তু দেখা যাবে যে সেখানকার ছেলেমেয়েরা, একেবারে মফস্বল বা গ্রামের ছেলেমেয়েরা, তখন কিন্তু এই ইন্টারনেট ব্যবহার করে গ্যাপটা থাকবে না, একই রকমের গ্যাপটা থাকবে না, এবং এই যে আমরা ডিজিটাল ডিভাইড বলি সেটা থাকবে না। এবং এই শুধু তাই না, এই ইন্টারনেট ব্যবহার করে তারা কিন্তু নতুন নতুন উদ্যোগ নিয়ে আসতে পারবে, এবং তখন কিন্তু অর্থনীতিতে তারা কন্ট্রিবিউট করা শুরু করতে পারবে। এই যে সফটওয়্যার মেকিং, এই ক্ষেত্রে আসলে আমাদের ছেলেমেয়েরা কেমন করছে এবং তাদেরকে আমরা আরো কিভাবে ফ্যাসিলিটেট করতে পারি? আমরা বর্তমানে প্রায় 80টারও বেশি দেশে সফটওয়্যার এবং সফটওয়্যার এনেবল সার্ভিসেস আমরা রপ্তানি করে থাকি। আমাদের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ইউএসএ, তারপরে রয়েছে ইউকে এবং ইউরোপ। জাপান একটি নতুন মার্কেট আমাদের জন্য। আমরা কয়েক বছর ধরে আমরা জাপানে খুব ভালো সফটওয়্যার এবং সার্ভিসেস আমরা রপ্তানি করা শুরু করেছি। এছাড়া আমরা মিডল ইস্টে করছি। রিসেন্টলি আমরা আফ্রিকার দিকে একটু আমরা ফোকাস করেছি, এবং আমরা বেসিস থেকেও একটি আফ্রিকা ফোরাম আমরা তৈরি করেছি, যাতে আফ্রিকার যে দেশগুলো আছে সেখানে আমাদের ছেলেমেয়েরা তাদের সফটওয়্যার এবং সার্ভিসেস রপ্তানি করতে পারে। আপনি শুনে খুশি হবেন যে আমাদের 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী একটি আমাদেরকে 2014-তে একটি টার্গেট দিয়েছিল যে 2018-র মধ্যে $1 বিলিয়ন রিচ করার এই এক্সপোর্টে। আমরা সেটা করতে পেরেছিলাম, এবং আমাদের আরেকটি টার্গেট আছে 2025-এর মধ্যে $5 বিলিয়ন রিচ করার। তো এখন আমরা বর্তমানে অবশ্যই এই করোনার কারণে কিছুটা পিছিয়েছি, কিন্তু তারপরেও আমরা গত অর্থ বছরে $1.3 বিলিয়ন আমরা কিন্তু রপ্তানি করতে পেরেছি। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা যদি এভাবে চালিয়ে যেতে থাকি এবং সরকারের পৃষ্ঠপোষকতা পেতে থাকি, তাহলে কিন্তু আমরা $5 বিলিয়ন আমরা রপ্তানি করতে পারবো। অসাধারণ। এবং আরেকটা জিনিস আমি একটু যোগ করে দিই এখানে, সেটা হচ্ছে যে $5 বিলিয়ন যে টার্গেটটা আমাদের রয়েছে 2025-এ, এটা সফটওয়্যার এবং তথ্য প্রযুক্তি নির্ভর সেবাই শুধু না, এর সাথে কিন্তু ডিজিটাল ডিভাইসও যুক্ত হবে। আপনি জানেন, এই যে নতুন একটা সম্ভাবনা, নতুন উদ্যোক্তা আমার মনে হয় যে তারা অনেক বেশি এখানে মনোযোগ দিতে পারে। সেক্ষেত্রে বেসিস আসলে কিভাবে ভাবছে? ডিজিটাল ডিভাইস বলতে আমরা যেমন মনে করেন হয়তো ল্যাপটপ, আমাদের বিভিন্ন রকমের যে মোবাইল ফোন রয়েছে, স্মার্টফোনস, আমাদের নানা ধরনের ইন্টারনেট অফ থিংস, আইওটি যেটাকে আমরা বলি, সেই আইওটি ডিভাইসেস, সেন্সরস, এগুলো কিন্তু আমরা অলরেডি তৈরি করছি বাংলাদেশে, এবং আমরা
বা বিদেশেও রপ্তানি করছি। আপনি জানেন যে আমাদের স্মার্টফোনের একটা বড় অংশ আমরা কিন্তু এখন বাংলাদেশেই তৈরি করে থাকি। আমাদের এখানে অনেকগুলো নিজস্ব প্রতিষ্ঠান, বিদেশি প্রতিষ্ঠান তারা অ্যাসেম্বলিং করছে, এবং আমরা অতি শীঘ্রই হয়তো আশা করছি যে আস্তে আস্তে কম্পোনেন্ট গুলো আমরা তৈরি করাও শুরু করব। ল্যাপটপও আমাদের এখানে একটি কোম্পানি আপনারা তৈরি করছে, সেটাও আপনারা জানেন। সো এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি রপ্তানি করা শুরু করেছি। আইওটি ডিভাইস যেটাকে আমরা বলি, ইন্টারনেট অফ থিংস, যেটা কিন্তু আসলে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই আইওটি ডিভাইস এবং সেন্সরস আমরা জাপানে রপ্তানি করেছি, আমরা সৌদি আরবে রপ্তানি করেছি, এবং এখন অন্যান্য আফ্রিকার দেশগুলোতে আমরা চেষ্টা করছি রপ্তানি করতে। যেহেতু অন্যান্য দেশগুলো, যেমন বিশেষ করে মনে করেন ইন্ডিয়াতে, তারা কিন্তু অ্যাসেম্বলিং করছিল বেশ অনেক আগে থেকেই, এই স্মার্টফোন তৈরি করছিল অনেক আগে থেকেই, ডিজিটাল ডিভাইসও তৈরি করছিল। কিন্তু চায়নার সাথে তাদের যেহেতু একটা রাজনৈতিক একটা সমস্যা রয়েছে, সেই জন্য চায়না কিন্তু এখন ইন্ডিয়াতে এগুলো অতটা দিতে চাচ্ছে না তাদের, এবং ইন্ডিয়ার মধ্যেও চায়না থেকে ইম্পোর্ট করাটা একটু প্রবলেম্যাটিক হয়ে গেছে। আমার মনে হয় এই সুযোগটা আমাদের নেওয়া দরকার। একই রকম ভাবে ইউএস এর সাথে কিন্তু চায়নার একটা পলিটিক্যাল সমস্যা দেখা দিয়েছে। সো এই সুযোগে যদি আমরা এখানে এই অ্যাসেম্বলিং ফ্যাক্টরি গুলো তৈরি করে ফেলতে পারি, এবং এখান থেকে হয়তো আমরা ইন্ডিয়াতে বা ইউএসএ তে আমরা মানে এই যে ক্রস বর্ডার বিজনেসের ফ্যাসিলিটিস, মানে ক্রস বর্ডার বিজনেসের মানে যে পলিটিক্যাল নানা রকমের ব্যাপার স্যাপার থাকার কারণে আমরা সুযোগটা পাচ্ছি। আপনার কি মনে হয় যে আসলে রাজনৈতিক ভাবেও সেক্ষেত্রে আসলে সরকারের এই সেক্টরটাকে পেট্রন করার প্রয়োজন রয়েছে কিনা? অবশ্যই প্রয়োজন রয়েছে, এবং এটার মধ্যে কিন্তু এটাতে একটা বিশাল পটেনশিয়াল রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে অনেক আগে, আমি আজ থেকে ধরেন 30-40 বছর আগের কথা বলছি, আমরা দেখেছি যে হংকং, তাইওয়ান, এরা কিন্তু আগে তাই ছিল। আগে কিন্তু তারা, আমরা বলতাম যে স্ক্রু ড্রাইভার টেকনোলজি, অর্থাৎ তারা জিনিস কম্পোনেন্ট গুলো নিয়ে এসে শুধুমাত্র জোড়া দিয়ে অ্যাসেম্বলিং করে তারপরে বিক্রি করতো। কিন্তু এখন কিন্তু তারা নিজেরাই কিন্তু ম্যানুফ্যাকচার করে। সো আস্তে আস্তে আমরা যদি এই অ্যাসেম্বলিংটা শুরু করতে পারি, তাতে কিন্তু দেখা যাবে যে নলেজ ট্রান্সফারটা হয়ে যাচ্ছে এবং স্কিল ট্রান্সফারটা হয়ে যাচ্ছে। আমরা শিখে ফেলছি, আমাদের ছেলেমেয়েরা এই নতুন নতুন টেকনোলজি গুলো শিখে ফেলছে, এবং তখন কিন্তু আমরা নিজেরাই এগুলোকে প্রডিউস করা শুরু করতে পারবো, ম্যানুফ্যাকচার করা শুরু করতে পারবো। সো এইখানে সরকারের পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে। আমি আগেই বলেছি, সরকার এই কম্পোনেন্ট গুলোর উপরে ডিউটি একেবারেই কমিয়ে দিয়েছেন এবং কোনো ক্ষেত্রে শূন্য করে দিয়েছেন। এখানে যদি আরো কিছু ট্যাক্স ব্রেক দেওয়া যেতে পারে, তাহলে আমি মনে করব যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের দেশে, তারা ইনভেস্ট করা শুরু করবে এবং তারা এগিয়ে এসে ডিজিটাল ডিভাইস ম্যানুফ্যাকচার করা শুরু করবে, এবং বাংলাদেশ হ্যাজ দ্য পোটেনশিয়াল টু বিকাম আ ম্যানুফ্যাকচারিং হাব, মানে আপনার এই ডিজিটাল ডিভাইসের ম্যানুফ্যাকচারিং হাব। সো এইখানে একটা বড় সম্ভাবনা রয়েছে, এবং 2025 সালে আমাদের যে $5 বিলিয়ন এক্সপোর্ট টার্গেট রয়েছে আইসিটি খাতে, তার মধ্যে ডিজিটাল ডিভাইস একটা বড় অংশ কিন্তু স্থান করে নেবে। কোভিড সিচুয়েশনে লাস্ট 1.5 বছরে আমাদের জীবন অনেকটাই পাল্টে গেছে, আর এই মানে বদলে যাওয়া জীবনের সাথে যোগ হয়েছে অনলাইন কেনাকাটা, ডিজিটাল পেমেন্ট, যেটা আসলে অর্থনীতির একটা নতুন মোড়, নতুন মাত্রা তৈরি করেছে। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? গত এই 1.5 বছরে কিন্তু এটার মানে পরিমাণ অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। অনেকটা অভ্যস্ত হয়ে গেছি আমরা। হয়তো প্রথম দিকে আমাদের বাধ্য হয়ে করতে হয়েছে, এখন কিন্তু সেটা আমাদের একটা অভ্যেসে পরিণত হয়েছে। আরেকটা জিনিস হয় যে অনলাইনে কেনাকাটা বা যে কোনো নতুন একটা ব্যবসায়ী, যে গ্রাহকরা যখন প্রথম দিকে হয়তো একটু দ্বিধার মধ্যে থাকে, কিন্তু পরে যখন দেখে যে হ্যাঁ আমি অনলাইনে কিনলাম, আমার জিনিসটা তো খুব সহজেই পরের দিন চলে আসলো বা 3 দিনের মধ্যে চলে আসলো, আমাকে আর কষ্ট করে যেতে হলো না এই জ্যাম ট্যাম পার হয়ে, কিন্তু তখন কিন্তু আমার মনে হয় ঠিক আছে, আমি নেক্সট পারচেজটাও অনলাইনেই করে ফেলি। সো এইভাবে আস্তে আস্তে কিন্তু একটা কনফিডেন্স তৈরি হয়, আস্থা জন্মায় গ্রাহকের মনে। তো সেটাই হয়েছে আমাদের দেশে। এখন কিন্তু অনলাইনে কেনাকাটা আমাদের প্রচুর বেড়েছে, এবং আমরা দেখেছি যে আমাদের শুধু ওই নিত্য প্রয়োজনীয় জিনিস না, অনেক নভেলটি আইটেম, অনেক মানুষ এখন কিন্তু কাপড় জামা কিনছে, মানুষ কিন্তু এখন লাক্সারি আইটেম, যেটা হয়তো নভেলটি আইটেম যেগুলোকে বলি, বা ইলেকট্রনিক্স, মোবাইল ফোন কিনছে। সো এগুলো কিন্তু শুরু হয়েছে, এবং আমি বলবো যে আমাদের যে ডিজিটাল কমার্স মার্চেন্টসরা যারা আছেন, তারা কিন্তু প্রথম দিকে হিমশিম খাচ্ছেন, এবং একদম প্রথম প্যান্ডেমিকের লকডাউনের প্রথম দিকে
তাদের অর্ডার কারো কারো মানে ক্ষেত্রে ডাবল ট্রিপল হয়ে গেছিল এবং তারা তখন মানে হিমশিম খেয়ে তারা ঠিক মতো ডেলিভারি দিতে পারছিলেন না, কিন্তু তারপরে আস্তে আস্তে খুব শীঘ্রই তারা সেটাকে ব্যালেন্স করতে এটা পেরেছেন। সামলে নিয়েছেন এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে একটা কর্মসংস্থানের বিশাল একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু আমরা দেখেছি একটা ইকোসিস্টেম তৈরি হচ্ছে যেখানে শুধু এই ডিজিটাল কমার্স মার্চেন্ট না, যেখানে একটা ডেলিভারি ম্যান, ডেলিভারি এখানে একটা কুরিয়ার সার্ভিস তৈরি হচ্ছে, প্রায় 100-150 কুরিয়ার সার্ভিস বাংলাদেশে তৈরি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে পেমেন্ট সিস্টেমের যে একটা ইকোসিস্টেম সেটা তৈরি হচ্ছে। সো আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু আরো বেশি বড় হবে, এটা নিয়ে কোনো টোটাল একটা সন্দেহ নেই। ইন্ডাস্ট্রি আসলে তৈরি হচ্ছে যেখানে কর্মসংস্থানের একটা বড় সুযোগ আসলে দিনকে দিন বাড়ছে। তো একই সাথে আবার অনাস্থার জায়গাটা নিয়ে যদি আমরা কথা বলি, আমরা দেখেছি যে অনেকগুলো প্রতিষ্ঠান খুব ভালো করছে ডিজিটাল এই প্ল্যাটফর্মে মানুষের আস্থা অর্জনের ক্ষেত্রে, তারা করতে পেরেছে তাদের আস্থা অর্জন, কিন্তু অনেকেই আবার সময় মতো মানে পেমেন্ট নিয়ে ফেলেছে হয়তো, তারপর সময় মতো সেটা ডেলিভার করেনি, আবার B2B বিজনেসের ক্ষেত্রে নানা রকমের জটিলতা। এই বিষয়গুলো আসলে আমাদের এই পুরো সিস্টেমের মধ্যে তো একটা অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে। সেই জায়গাটা থেকে আসলে আমরা কিভাবে মানে উত্তরণটা আসলে কিভাবে হতে পারে? ঠিকই বলেছেন। আসলে আমার মনে হয় যে যে কোনো নতুন একটা ইন্ডাস্ট্রিতে প্রথম দিকে কিছুটা ইনডিসিপ্লিন থাকে, কিছুটা কনফিউশন থাকে এবং সেটাই কিন্তু আমাদের এই অনলাইন কেনাকাটার যে ডিজিটাল কমার্স বিজনেস সেখানেও কিন্তু তাই হয়েছে। এবং এখানে হঠাৎ করে দেখা গেছে যে বেশ কিছু কোম্পানি তারা হয়তো কিছু অ্যাডভান্টেজ নিয়েছে, বিকজ এই অনলাইনে কেনাকাটা এই ডিজিটাল কমার্সে যেটা হয় যে আপনি দোকানে গিয়ে যখন কিনেন তখন কিন্তু আপনার দোকানি এবং মানে ক্রেতা বিক্রেতা সামনাসামনি থাকে, তাকে আপনি ফিজিক্যালি দেখতে পাচ্ছেন, যে জিনিসটা কিনছেন সেটা আপনি হয়তো ধরে দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে যেহেতু একটা আপনার ইন্টারনেটের মাধ্যমে করতে হয়, আপনি মোটামুটি একটা বিশ্বাস রেখেই কিন্তু টাকাটা পেমেন্ট করেন, তার কাছ থেকে জিনিসটা কেনেন। সো এই সুযোগটা নিয়ে অনেক কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা গ্রাহকদের সুযোগ নিয়েছে এবং তখন গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে, আপনি যেটা বললেন যে তারা হয়তো ডেলিভারি দেয়নি বা দিচ্ছে না, এরকম একটা প্রবলেম শুরু হয়েছে। এখানে আমরা দেখেছি যে সেই আমরা অনেক আগে যেটা দেখেছিলাম যুবক বা ডেস্টিনির সময় যে মাল্টি লেভেল মার্কেটিং, সেই রকম কিছু ধরনের এই MLM, কিছু পনজি স্কিম যেটাকে আমরা বলি, এগুলো কিন্তু এখানে শুরু হয়েছে এবং এই জিনিসগুলো কিন্তু খুব ডেঞ্জারাস একটা নতুন ইন্ডাস্ট্রির জন্য। বিকজ ওই যে আমি আস্থার কথা বলছিলাম যে কনফিডেন্স পাচ্ছিল মানুষ আস্তে আস্তে, সেই গ্রাহক যদি আবার দেখে যে এইখানে গ্রাহকরা আস্তে আস্তে ঠকছে, তখন কিন্তু এটার বিমুখ হয়ে যাবে গ্রাহক। তখন গ্রাহক ভাবে যে না, আমি অনলাইনে না কেনাকাটা করে আমি বরং দোকানে গিয়ে কেনাকাটাটা করি, তাহলে আমি এটা নিশ্চিতভাবে ভালো জিনিসটা পাবো বা ঠিক জিনিসটা পাবো। সো এইখানে আসলে আমাদেরকে এগিয়ে আসতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে। ফরচুনেটলি আমাদের যেটা 2018 সালে আমাদের ডিজিটাল কমার্স নীতিমালা যেটা পাশ হয়েছিল, পরবর্তীতে 2020-এ ওটাকে সংশোধিত করা হয়েছিল, সেটার পাশাপাশি গত 4 জুলাই আরেকটি ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এটা কিন্তু গ্যাজেটেড হয়েছে। সো এইখানে এই নির্দেশিকাটা যদি আমরা ঠিকমতো মেনে চলতে পারি বা এটাকে যদি এনফোর্স করা যায় সরকার থেকে, তাহলে আমি মনে করি যে এই ধরনের প্রবলেম কিন্তু হবে না এবং যারা অসাধু ব্যবসায়ী তারা এই ধরনের সুযোগটা নিতে পারবে না। সো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে নির্দেশিকা তৈরি করলেই হবে না, কোনো নীতিমালা তৈরি করলেই হবে না, সেটাকে এনফোর্স করতে হবে। মানি ট্রানজাকশনের যে কানেক্টিভিটিটা সেটা কিন্তু অনেক বেড়েছে, সেটার কিন্তু একটা বড় ইম্প্যাক্ট আছে ডিজিটাল আমাদের যে বর্তমান অর্থনীতি সেখানে। সেই বিষয়টা আপনি আসলে মানে যেই পজিটিভ সাইডটা সেটা আসলে অনেকটাই আসলে বলার মতো, আপনি কিভাবে দেখেন? আমরা সরকারের একটি ভিশন আছে যে আমরা আস্তে আস্তে একটি ক্যাশলেস সোসাইটিতে পরিণত হব এবং সেই ক্যাশলেস সোসাইটিতে পৌঁছানোর জন্য আমাদের এই ডিজিটাল লেনদেনকে আরো বেশি উৎসাহিত করতে হবে, আরো বেশি মোটিভেট করতে হবে জনগণকে যে তারা ক্যাশ পেমেন্ট না করে ডিজিটালি পেমেন্ট যাতে করে। আমরা দেখেছি যে আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলো যেমন বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, উপায় আছে ইত্যাদি যেগুলো আছে, সেগুলো কিন্তু গত কয়েক বছরে যথেষ্ট পপুলার হয়েছে এবং বিকাশ তো আপনার পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম MFS এখন। সো আরো নতুন আসছে এবং এখানে কিন্তু আমাদের আরো অনেক সুযোগ রয়েছে, কারণ আমাদের বাংলাদেশে
এই যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যেটাকে আমরা বলি, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, সেটা কিন্তু এখনো অ্যাবাউট 60% এর মতো। সুতরাং এখনো অনেক সুযোগ রয়েছে যে আমাদের জনগণকে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের জনগণকে কিভাবে এই ব্যাংকিং ইয়ের মধ্যে নিয়ে আসা যায়, চ্যানেলের মধ্যে নিয়ে আসা যায়। সো এখানে আমাদের এক নম্বর কথা, এমএফএস কে আমাদের উৎসাহ মানে অলরেডি এটা পপুলার হয়েছে, কিন্তু ডিজিটাল পেমেন্ট, যেমন মনে করেন ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট বা এই ধরনের যে ব্যাংক ট্রান্সফার, ইন্টারনেট ব্যাংকিং, এগুলোকে আরো কি করে পপুলার করা যায় সেটার দিকে আমাদের একটু নজর দেওয়া দরকার। আমরা একটা ভালো জিনিস দেখেছি, একটু যোগ করতে চাই যে আমাদের যে অনলাইন বিজনেসের ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের আমাদের যে ডিজিটাল ই কমার্সের বিজনেস, সেখানে কিন্তু আসলে এখনো পেমেন্ট গেটওয়েটা পুরোপুরি ভাবে করা হয়নি বা এখনো সেটা সঠিকভাবে আসলে পরিচালিত হচ্ছে না। এই বিষয়ে যদি আপনি একটু যোগ করেন। আমাদের ডিজিটাল কমার্সে আমরা একটা এক্সপ্লোশন দেখেছি, অনেক বেড়ে গেছে আমাদের অনলাইনে কেনাকাটার হার। সো এইখানে আমরা দেখেছি যে আগে কিন্তু বেশিরভাগ আপনারা প্রায় 85% কিন্তু ক্যাশ অন ডেলিভারি হতো, আর মাত্র 15% ছিল এই আইদার এমএফএস অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট। সেই 15%টা বেড়ে 30-35% হয়ে গেছে এই গত 17 মাসে। সো এই যে একটা বাড়ার যে একটা মোমেন্টাম তৈরি হলো, এটাকে আরেকটু মনে হয় পুশ করা দরকার সরকার থেকে। সো এখানে আমরা যেটা বলছি বারবার করে, বেসিস থেকে আমরা এটা নিয়ে মিটিং করেছি সরকারের সাথে, অর্থ মন্ত্রণালয়ের সাথে, আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মিটিং করেছি। সেখানে বলেছি যে দুটো জিনিস। এক নম্বর হচ্ছে আমাদের সরকার যদি এই ডিজিটাল অনলাইন পেমেন্টে, মানে আপনি যখন ডিজিটালি লেনদেন করবেন সেটাকে ভ্যাটের আওতামুক্ত যদি রাখা যায়, তাহলে ক্রেতারা কিন্তু আরো উৎসাহিত হবে অনলাইনে পেমেন্ট করার জন্য, মানে ডিজিটালি পেমেন্ট করার জন্য, যে তাকে তখন সে ভ্যাট দিতে হচ্ছে না, কিছুটা তার কম খরচ হচ্ছে। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যেটা আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছি, সেটা হচ্ছে যে সরকার যদি একটা 5% ক্যাশব্যাক ইনসেন্টিভ ঘোষণা করে আগামী 3 থেকে 5 বছরের জন্য, যে যখন কেউ কোনো জিনিস কিনবে, আপনি সেটা দোকানে গিয়েই হোক আর অনলাইনেই হোক, ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু 2.5% করে ক্যাশব্যাক পাবেন। ধন্যবাদ এত চমৎকার একটি আলোচনা উপহার দেওয়ার জন্য। অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়েছি। সবাই ভালো থাকবেন চ্যানেল আইয়ের সব আয়োজনের সাথে।